গুড মর্নিং অল অফ ইউ। আজকে আমরা স্পেশালি প্র্যাকটিস সেট করব বেঙ্গল পুলিশ মেইনস এবং আপকামিং যে পরীক্ষাগুলো আসবে তার উপরে বেস করে। ক্লাস স্টার্ট করার আগে তোমাদের একটু মোটিভেশন দিই। কীরকম মোটিভেশন দাদা? দেখো, দুই ধরনের ছেলে মেয়ে পাওয়া যায় বাজারে। এক হচ্ছে সিরিয়াস, তারা নিজেদের কেরিয়ার সম্পর্কে খুবই অবগত একদম স্ট্র্যাটেজি অনুযায়ী। সেকেন্ড, আরেকজন যদি ইনফ্লুয়েন্স না করে তারা নিজেরা সেই ইনফ্লুয়েন্সটা পায় না। এই দুই ধরনের। তো এই সেকেন্ড পজিশনে যারা থাকে তাদের পক্ষে খুব দুষ্কর ব্যাপার হয়ে পড়ে সাকসেস পেতে। কীরকম? সেকেন্ড পজিশনটার কথা বলছি। ফার্স্ট ক্যাটাগরির ছেলে মেয়েদেরকে নিয়ে কারো কোনো চিন্তাভাবনা নেই, আর ফার্স্ট ক্যাটাগরির ছেলেমেয়েরা এটা ভাবেও না যে কে আমাকে নিয়ে চিন্তাভাবনা করছে না। এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই 2 নম্বর পজিশনে যেসব ছেলে মেয়ে থাকে, আমি একটু মোটিভেশন হই, কোথায় পাই? মোটিভেশন পাচ্ছি না। তো এগুলো কি, আমি এই পেশাটায় যেতে চাচ্ছি, তো ওই পেশাটা দেখেই যদি আগের থেকে আমার ভিতরে একটা মোটিভেশন কাজ না করে যে আমি এই পেশাটায় কেন যেতে চাচ্ছি, সেই পেশাটাই যদি আমাকে একটা মোটিভেট না দেয়, তাহলে সেই পেশাটা তো আমাকে ডাকছে না। এটা দেখেই যদি তোমাদের ভিতরে মোটিভেশন না আসে, আমি ইনফ্লুয়েন্স করতে পারবো, আরেকজন পারবে। তারা আসছে, 2 কথা ছাড়ছে। আর এই সোশ্যাল মিডিয়া না আসলে পরে তো আমরা বুঝতেই পারতাম না কিছু কিছু মানুষের আবার ভালো রূপও থাকে, তাই না? যে অনেকে আমি এটা ভালো কাজ করছি একটা সেলফি তুলে দিয়ে দিল। তো এই সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমিই বুঝতে পারতাম না যে হ্যাঁ, এই প্রাণীটারও একটা ভালো দিক আছে। তো সেরকম হচ্ছে ব্যাপার। এই সোশ্যাল মিডিয়া না আসলে মোটিভেশন যে কী জিনিস, ওই টেপার ওই জামানা যদি থাকতো, তাহলে তো তখনকার লোকজন খুঁজেই পেত না যে মোটিভেশন কাকে বলে। এখনকার ছেলে মেয়েদের মোটিভেশন দরকার, আমাদের মোটিভেশন দরকার। কিসের জন্য ভাই? আমি এই পেশাটায় যেতে চাচ্ছি, আমার চাকরি দরকার। তো আমি যে চাকরিটার জন্য খাটছি, আমার যদি সেই চাকরিটা দেখে নিজের ভিতরে একটা জোশ না আসে, তাহলে আমার সেই চাকরিটা ডাকছে কোথায়? আর সর্বোপরি নিজের ফ্যামিলি, নিজের দিকে তাকাতে হবে। তারাই হচ্ছে সবথেকে বেশি মোটিভেটর। তোমার ব্যাকআপের পেছনে কারা কারা তোমার জন্য কাজ করছে, সেটা দেখে যদি না বোঝো, আমি একটা বিলাসবহুল জীবন কাটাচ্ছি, এসে 2-4টে কথা দিলাম, ইনফ্লুয়েন্স করে দিলাম তোমার ভিতরে, তুমি তাতেই ফ্লো আপ হয়ে গেলে, ওটাতেই তোমার জীবন গড়বে না ভাই। ওই 2-4টে কথাতে হ্যাঁ গড়তে পারে, অনেকের গড়ে, কিন্তু বাস্তবতা যেটা এটা না। তুমি এই পেশাটায় যেতে চাচ্ছ, হ্যাঁ এই পোস্টটার জন্য তুমি খাটছো, তাহলে সেই পোস্টটাই দেখে তোমার মোটিভেশন রেগুলার বেসিসে থাকতে হবে। লিখে রাখো যে হ্যাঁ এই পোস্টটাতে আমি যাব, একমাত্র তুমিই দেখবে। সে তোমার বাড়ির নোট বই হোক বা যে বই পড়ছো সেই বই হোক, একদম ফ্রন্ট পেজে লিখে রাখো এই পেশাটায় আমার যেতেই হবে। প্রত্যেক দিন সকালে পড়ার আগে সেই লেখাটা আগে দেখো। কোনো রকম আমি কেন, যে কেউই যখনই এসব মোটিভেশনের কথা বলবে না, একদম কেটে এসব বাদ দিয়ে দেখে মেইন সে কী পড়াতে এসছে, কী শেখাতে এসছে সেইটুকু শিখে বেরিয়ে যাও। তুমি ওই খাতায় নোট বইয়ে ওইটা লিখে রাখো, ওইটাই তোমাকে প্রত্যেক দিন মোটিভেট করবে যে হ্যাঁ তুমি এই পেশাটায় আসতে চাচ্ছ, এই পেশাটায় আসার জন্য তোমাকে পড়তে হবে, শিখতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। তবে গিয়ে তুমি সমাজে এই পেশাটায় ঢুকে এই পেশাটার কন্ট্রিবিউশনটা তুমি দিতে পারবে। আর আমি পড়াচ্ছি দীর্ঘ কয়েক বছর হলো, অনলাইনেও ফ্রি এডুকেশন করিয়ে যাচ্ছি। আমি চাই যে অনেক ইনস্টিটিউট আসুক, পড়াচ্ছে, কিন্তু সেটা কীরকম পড়াচ্ছে তাদেরই ছেলে মেয়েরা দেখার পরে, এই সোশ্যাল মিডিয়ায় অনলাইনে দেখার পরে তাদের ক্যান্ডিডেটরা ওই লাখ টাকার ডোনেশন দিয়ে ভুল করে সে আমাদের কোর্সে, আমাদের ক্লাসে পড়ে শিখছে। তো কেউ ঠেকে শেখে, কেউ বুঝে শেখে। এই জিনিসগুলো বুঝতে হবে। সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু ভালো কাজ করতে আসে না। কিছু বিজনেসম্যান সোশ্যাল মিডিয়াতেও চলে এসছে, যেগুলো তুমি শুধু মিষ্টি কথার ফাঁদেই পড়বে। আদতে ফাঁদে পড়ার পরে টেরটা পাবে যে হ্যাঁ আমি কি ফাঁদে পড়েছি, ঠিক আমি ফেঁসে গেছি। ঠিক আছে? তো
আমি বলছি আমাদের ক্লাস বা কোর্সের কোনো রকম প্রয়োজন নেই ঢোকার, তুমি নাও চাইতে পারো, কিন্তু তোমাকে একটু বুঝে শুনে এক্সপার্ট হয়ে থাকতে হবে। কারণ আমাদের যদি চ্যানেলে ঢোকো, ম্যাক্সিমাম একদম শুরু থেকে 2000 মানে 17-18 সেই সময়কার কথা বলছি, ধরে ধরে ক্লাসগুলো দেখতে থাকো নোট করে, কিন্তু কি প্র্যাকটিস সেট আকারে ওলট পালট কনসেপ্টটা তো পরিষ্কার করতে হবে না, এটাই হচ্ছে মেইন। চলে আসি আমরা ক্লাসে। দেখো ফার্স্ট কোশ্চেন। আর একটা কথা বলি, যেটা ওই মোটিভেশন সম্পর্কে বললাম, ওটা কিন্তু ভাই নোটবুকে ছোট্ট করে সিক্রেটলি বলছি তোমায়, নোটবুকে হোক বা তুমি যে বই পড়ো সেই বইয়ে হোক, একদম ফ্রন্ট পেজে একটা কলম দিয়ে ছোট্ট কাগজে লিখে একদম পেস্টিং আঠা দিয়ে পেস্ট করে দাও। বইটা বা ওই পড়ার নোট বইটা তুমি যখনই প্রত্যেক দিন সকালে উঠে শুরুটা করবে, তখন আগে ওই লেখাটা দেখবে, ওই লেখাটা তোমাকে ঠেলে দেবে পড়াশোনা করার পেছনে। তাহলে আমাদের মতন চিটার হোক বা আলাদা মোটিভেশন দেওয়ার মতন টিচার হোক, এদের প্রয়োজন পড়বে না। গাইড নেওয়ার জন্য প্রয়োজন পড়বে, সেইটুকু নিয়ে চলে যাও। তোমার সেইটা দরকার, তোমার এটা দরকার। এর আগে আমি যে উলফাল বকে আসলাম, এগুলোর দরকার না। কিন্তু তার মধ্যে থেকে সেগুলো যে দরকার না, কী কারণে দরকার না, কোনটা করলে ওই জিনিসগুলোর দরকার পড়ে না, সেইটা বুঝিয়ে গেলাম তোমাকে। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন নাম্বার 1, পিঙ্কু, রিঙ্কু এবং টিঙ্কু যথাক্রমে 7:8:6 অনুপাতে নিজেদের মধ্যে 4200 টাকা ভাগ করে। যদি তাদের প্রতিটি শেয়ারে 200 টাকা যোগ করা হয়, প্রতিটি শেয়ারে 200 টাকা যোগ করা হয় মানে প্রত্যেকেরই শেয়ার 200 টাকা করে বাড়িয়ে দিয়েছে, প্রতিটি শেয়ারে 200 টাকা যোগ করা হয়, তাহলে তাদের নতুন অনুপাত কত হবে? এই কোশ্চেনগুলো তুমি যদি স্ট্র্যাটেজি ঠিকঠাক করো তাহলে তুমি সরাসরি ইমপ্লিমেন্ট করবে, আর যদি না হয় সরাসরি তোমার স্ট্র্যাটেজি, তাহলে তুমি ঘুরিয়ে কানটা ধরবে। কীরকম? 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেই সব ছেলে মেয়ে যারা 7:8:6 অনুপাতে পিঙ্কু, রিঙ্কু, টিঙ্কু এদের টাকা ভাগ করবে, মানে 4200 টাকা পেয়েছে, ভাগ হয়েছে। তাহলে 8 আর 7 15 আর 6 21, 21-এর মান এত দেখালো 4200। তারপরে কি না, প্রত্যেকের 3 জনেরই আলাদা আলাদা টাকা বের করলো, তারপরে প্রত্যেকের আবার 200 টাকা করে যোগ করলো, যোগ করে তারপরে অনুপাত করলো। 2 নম্বর পয়েন্ট। এবার 1 নম্বর ক্যাটাগরি যেসব স্ট্র্যাটেজি ফলো আপ করবে, তারা কি করবে? প্রত্যেকের শেয়ারে 200 টাকা করে বেড়েছে। এবার পিঙ্কু, রিঙ্কু আর হচ্ছে টিঙ্কু, এদের অনুপাতটা কত দেওয়া ছিল? 7:8:6 এই অনুপাত দেওয়া ছিল। কি হয়েছে না, প্রত্যেকের শেয়ারে 200 টাকা করে যোগ করা হয়েছে। এবার 4200 টাকা তো এই অনুপাতে ভাগ হয়েছে, 4200 টাকাটা ভাগ করার পরে আবার যদি আমি অনুপাত করি, এই অনুপাতই পাবো। তাহলে এই টাকাটার তো কোনো কাজ নেই। মূল কন্ডিশন চেঞ্জটা কোথায় হচ্ছে? প্রত্যেকে 200 টাকা করে আবার বাড়তি পাচ্ছে। এবার প্রত্যেকে যদি, মানে 3 জনেই যদি 200 টাকা করে বাড়তি পায়, 3 জনেই যদি 200 টাকা করে বাড়তি পায়, আমি যদি এই 200-200-200-র অনুপাত করি, কি পড়ে থাকে? 1:1:1, 1:1:1 টাকা করে তাদের প্রত্যেকের বাড়তি হচ্ছে। তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করো, 8-এর সঙ্গে 1 যোগ করো, 6-এর সঙ্গে 1 যোগ করো, আলটিমেটলি আমরা কত পাচ্ছি? 7:1:8 অনুপাত, 8:1:9 অনুপাত, 6:1:7, 8:9:7, দ্যাট ইজ অপশন নাম্বার এ। বোঝা গেল? তাহলে স্ট্র্যাটেজি এরকম হওয়া উচিত। আমার যদি 4200 টাকাটা এই অনুপাতেই ভাগ করা হয়, তাহলে এই টাকাটার কোনো কাজ নেই আমার। পরবর্তী কোন টাকার কাজ? পরবর্তী টাকার কাজ হচ্ছে এই 200 টাকা, যেটা 3 জনের মধ্যেই বৃদ্ধি পাচ্ছে। তাহলে 200 টাকা করে যদি 3 জনের মধ্যেই বৃদ্ধি পায়, আলটিমেটলি প্রত্যেকের ক্ষেত্রে, অনুপাতের ক্ষেত্রে দেখছি আমি 1 টাকা করে করে বৃদ্ধি পাচ্ছে, কারণ সমান। তাহলে 1 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, অনুপাতের সঙ্গে 1 যোগ করে দাও, দ্যাটস ইট, সিম্পল হিসাব। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2, এ, বি এবং সি একসাথে একটি ব্যবসা শুরু করে। বি মোট মূলধনের, কি
কি না, বি মোট মূলধনের 1/6 বিনিয়োগ করে যখন এ এবং সি এর বিনিয়োগ সমান। টোটাল যা আমার মূলধন বিনিয়োগ হয়েছে ব্যবসাটায়, টোটাল মূলধনের 1/6 ভাগ বি বিনিয়োগ করেছে, বাকি এ আর সি বিনিয়োগ করেছে, যেখানে এ আর সি সমানভাবে বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের বার্ষিক মুনাফা 33,600 টাকা হলে বি এবং সি এর লাভের মধ্যে পার্থক্য কত? ট্রাই টু ডু ইট। আমি তো সলিউশন করবই, সলিউশন ক্লাসটা শ্যুট করেই তো প্রোভাইড করছি। এবার তার আগে তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে থাকতে পারো, যে দাদা তো করাবেই। পজ করে দেখি আমি কতটা দাদার আগে উত্তরটা করতে পারছি কি না, এটাই হচ্ছে মূল ব্যাপার। যে তবে গিয়ে তুমি দাদার সাথে সাথে প্র্যাকটিসও করছো। এ বি সি, এ অনুপাত বি অনুপাত সি, 1/6 দেওয়া আছে। আমি যদি টোটাল মূলধনই 6 টাকা ভাবি, তাহলে বি কত টাকা দিয়েছে? 1 টাকা দিয়েছে। 6 টাকার ভিতরে যদি বি 1 টাকা দেয়, বাকি পড়ে থাকছে কয় টাকা? 5 টাকা। মূলধন বাকি 5 টাকা পড়ে থাকছে। এবার বলেছে এ আর সি দুজনেই সমানভাবে টাকা নিয়েছে, মানে বিনিয়োগ করেছে। তাহলে 5কে যদি সমানভাবে ভাগ করে দাও, 2.5 টাকা। এ সিও 2.5 টাকা। তবে গিয়ে 2.5, 5 আর 1 6 টাকা টোটাল মূলধন স্যাটিসফাই করছে। এবার 2.5 দেখে আমার মনে হচ্ছে যে পয়েন্ট এসছে, এ দেখে একদমই ভালো লাগছে না। একে আমি কি করে তাড়াবো? এখান থেকে একে তাড়াতেই হবে। তাহলে যখন আমাকে একে তাড়াতেই হবে, যদি আমি এই অনুপাতদের 2 দ্বারা গুণ করে দিই, 2.5 2 5 হলো, 1-এর 2 গুণ মানে 2 হলো, 2.5 2 5 হলো। তাহলে আমি টোটাল যে মূলধন 6 টাকা ভেবেছি, 6-এর সঙ্গে আমি 2 গুণ করে দেবো, 6 2 12 টাকা হয়ে গেল। টোটাল মূলধন আমার কত টাকা? 12 টাকা। দেখো 5 5 10 আর 2 12 টাকা। এবার রেশিওটা কিন্তু 5:2:5 অনুপাতে বিনিয়োগটা আমরা করে নিয়েছি। আমাদের বের করতে বলেছে বি এবং সি এর লাভের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। আমি কোশ্চেন অবধি পৌঁছাবো না, কোশ্চেন অবধি পৌঁছানো বাকিরাও তোমাকে শেখাবে, আমিও তোমাকে এখানে শিখিয়েই যাব। পুরোটা আমিও শেখাবো, বাকিরা যাই শেখাবে আমিও তোমাকে পুরোটা তাই শেখাবো, কিন্তু তাদের থেকে কিছুটা আলাদা। কি শেখাবো? তুমি যেটা ভার্বালি ভাবতে পারবে। আমার বি এবং সি এর মূলধনের বা মুনাফার পার্থক্যটা বের করতে হবে। তাহলে এদের অনুপাতের দিক থেকে পার্থক্য কত? 3 টাকা। তাহলে 3 একটা মৌলিক সংখ্যা। 3 দিয়ে দেখো তো কোন অপশনটা কাটা যাচ্ছে। তাহলে 3 দিয়ে 8 4 12, একে কাটতে পারবো, একে কাটতে পারবো না। 7 4 11, একে কাটা যাবে না, একেও কাটা যাবে না। একটা মাত্র অপশন আমি দেখলাম যে 3 দ্বারা কাটা যাচ্ছে, চোখ বন্ধ করে মার্কিং করে দাও। কিছু না হোক, 10টা সেকেন্ডও তো একটা কোশ্চেন থেকে বাঁচলো। 10টা সেকেন্ড যদি একটা কোশ্চেন থেকে বাঁচাতে পারো, এটা হয়তো তোমার কাছে কোনো কিছু মনেই হচ্ছে না, কারণ তুমি সবে শুরু করছো। কিন্তু তুমি যদি শুরু করতে করতে একটু মিড এজে পৌঁছে যাও না, তখন মনে হবে 10টা সেকেন্ড অনেক। 10টা সেকেন্ড মানে অনেক, একটা দুটো জিকে অ্যাটেন্ড করার টাইম। এবার তুমি 10টা সেকেন্ড কি করে বাঁচালে দেখো। আমি যদি দেখি 5 আর 2 7 5 12 টাকা এদের প্রফিট শেয়ার হয়েছে, কিন্তু 12 নয়, কোশ্চেন অনুযায়ী কত? 33,600। 12 থেকে কত গুণ? 12 2 24, 9 24 তো 6 3 9 8 12 96 0 0 2800 গুণ বেশি। তাহলে 3-এর সঙ্গে 2800 গুণ বাড়িয়ে দাও, 3 28 কত? 84, 8,400 টাকা। ঠিক আছে, তো এই যে কম্প্যারিজনে গেলে কাটাকাটি করতে হলো, তারপরে আবার মাল্টিপ্লিকেশন করতে হলো, তোমার 10 সেকেন্ডের বেশিই ওয়েস্ট হতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো ফলো আপ করবে, যে কোথায় আমার প্রাইম নাম্বার আসলো, যে আমি ওখানে চেকটা করে নিই, যে তবে গিয়ে আমার এই কোশ্চেন, এই যে টাইপগুলো আসে, এই টাইপগুলোতে আমি টাইমটা সেভ করতে পারি। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 3। এ এবং বি একসাথে 4:3 অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি মোট লাভের 9% দাতব্য চিকিৎসালয়ে দান করে দেয়,
দাতব্য প্রতিষ্ঠানে দান করে এবং এর শেয়ার হয় 1196 টাকা, তাহলে মোট লাভ খুঁজুন। দাতব্য চিকিৎসালয়, আমি বললাম দাতব্য মানে দাঁতের চিকিৎসালয় নয়, এটা কি কোনো চ্যারিটিতে, ঠিক আছে, কোনো সংস্থায়। আমাদের মোট লাভ খুঁজতে হবে। এবার টোটাল লাভ যেটা খুঁজতে হবে, এ আর বি, এ অনুপাত বি 4:3 অনুপাতে বিনিয়োগ ছিল। যেহেতু টাইমের কথা উল্লেখ নেই, তার মানে 4 আর 3 টোটাল কত টাকা? 7 টাকা। তাহলে 7-এর মাল্টিপেল আসতে হবে। 7-এর মাল্টিপেল এখানে 23কে কাটা যাবে না, 24কেও কাটা যাবে না, 27কেও কাটা যাবে না, 2500কেও কাটা যাবে না, কাটা যাচ্ছে না 7 দিয়ে, তাই তো? তাহলে উপায়, একটা অপশনও তো আসছে না, অপশন কি ভুল হলো? কিন্তু এখানে লজিকটা কি? এই যে লজিকটা, যে মোট লাভের 9% দান করার পরে এর শেয়ার হয়েছে 1196 টাকা, তাহলে টোটাল এর থেকেও 9% কমে গেছে, বির থেকেও 9% কমে গেছে, তারপরে গিয়ে টোটালের উপরে 9% দান করা হয়েছে। বোঝা গেল? তাহলে আমি যদি বলি যে এর থেকেও তো 9% কমে গেছে, তাহলে এর ক্ষেত্রে যেটা 1196 টাকা, এটা কত পার্সেন্ট? এর থেকেও 9% দানের চলে গেছে, তার মানে কি এ 91 টাকা নিয়ে পড়ে আছে। তাহলে এর ক্ষেত্রে 91%-এর মান হচ্ছে এটা। আমি দেখছি যে আমার মোট লাভ বের করতে হবে। এর ক্ষেত্রে 100%-এর মান কত আসবে? তাহলে এটা বাই 91 মাল্টিপ্লাইড বাই 100, এই তো পার্ট পাবো আমি। ক্যালকুলেশনটাও সহজে করতে হবে, দেখো। তাহলে আমি এর ক্ষেত্রে মান পেলাম 1196 মাল্টিপ্লাইড বাই 100 বাই হচ্ছে 91, এটা আমি পাচ্ছি এর মান। কিন্তু এর কত অনুপাতের মান? 4 অনুপাতের মান। তাহলে এটা হচ্ছে এর 4 অনুপাতের মান। আমাদের দরকার কত অনুপাতের মান? 7 অনুপাতের মান। তাহলে গুণ 7, 4-এর উপরে 7 করে দিলে। এবার তুমি ভাবো যে এইখানে যখন 7 আসলো, 7-এর মাল্টিপল হতো, কিন্তু 7-এর মাল্টিপল আমরা একটাও পেলাম না কেন? তার কারণ হচ্ছে 7 দিয়ে যদি একে কাটি, 7 13 কত? 91। তাহলে 7 এক্ষেত্রে কেটে বাদ পড়ে গেল, যার কারণে আমরা 7-এর মাল্টিপল কোনো অপশনে পাইনি। ঠিক আছে? তাহলে এবার তোমরা এখান থেকে কাটাকাটি করো। 13 দিয়ে যদি একবারে কাটি, 5 13 7 13 91, 7 8 13 104, 9 13 117, 2 13 2 26, 92, 4 দিয়ে যদি কাটি তাহলে 4 2 3 4 23, তাহলে কত পাবো? 2300। তাহলে 2300 টাকা, দ্যাট ইজ অপশান নাম্বার এতেই ছিল। ঠিক আছে? তো এটা একটু ক্যালকুলেটিভ, কারণ ভ্যালুগুলোই এরকম ইউজ হয়েছে। আর এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। পার্টনারশিপের যদি কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট হয়ে থাকে, মানে বেসিকের ভিতরে একটু মডারেট করে দেওয়ার, তাহলে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4। দেখো, ভেরিয়েশন কোশ্চেনে আসবে, চলে এসছে টাইম অ্যান্ড ওয়ার্কের। তুমি পাবে যেগুলো ভেরিয়েশন এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে? এখান থেকে স্টার্ট হবে। আর দেখো, এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা আসার পরে, ক্লাস করানোর পর থেকে, বহু আগের থেকেই বলে এসেছি যে আমরা তোমাদের কোনো অনলাইন আদার্স কোনো প্ল্যাটফর্মে পড়াবো না, বিশেষ করে অনলাইন। কিন্তু তারপরেও মেলের পর মেল, মানে আমাকে যারাই ফলো আপ করছে, যারাই এই ধরনের ছেলে মেয়েদের জন্য আমি কাজ করে চলেছি এবং তারা দাদার হয়েও থাকছে, তাদের জন্যই আমি আছি।
বাকি এই ধরনের বিজনেসম্যান সংস্থায় আমি নেই, কিন্তু তবুও মেলের পর মেল প্রতিনিয়ত আমাদের যেটা ওপেন মেলটা দেওয়া থাকছে, হ্যাঁ সেটা সবার জন্য ওপেন, কিন্তু তবুও এই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম এদের থেকে মেলের পর মেল আসতেই থাকে। কিন্তু বারবার করে রিকোয়েস্ট করছি, অনলাইনে কোনো রকম প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অন্তত যুক্ত হচ্ছি না এবং হওয়ার কোনো রকম ইচ্ছা নেই। কারণ আমরা যাদের যে ধরনের ছেলে মেয়েদের সঙ্গে আমরা চলতে চাই তারা ঠিক আমাদের সাথেই থাকছে এবং থাকবেও, সারা জীবনই থাকবে। টিচার মানে কি সেটা একমাত্র এডুকেশন নিয়ে যারা ভাবনা চিন্তা করে তারাই ঠিক বুঝতে পারে যে আসলে টিচার শব্দটা ধরে রাখাটা কতটা শক্ত। যেখানে কোনো একটা ছেলে মেয়ের যে দাদা এটা দারুণ বুঝলাম, এই একটা কথাই তার সেই জিনিসটার প্রতি যে খাটনি করে জিনিসটা বের করা সাকসেস হয়ে যায়। তো এই ধরনের কোশ্চেনগুলো কি না একটা অ্যালজেব্রিক ফরম্যাট করে দেওয়া, তাছাড়া আর কিছুই নয়। তো তোমরা এর আগে পরেও পরীক্ষার হলে বুঝতে পারছো যে ভেরিয়েশন চেঞ্জ হচ্ছে, যে কোনো একটা বেসিক জিনিসও একটু বীজগণিতিক ফরম্যাট চলে আসছে, তাই না? তো এই জিনিসগুলো দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখো, সব সময় মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে লোক সংখ্যা গুণ দিন সংখ্যা হচ্ছে টোটাল কাজ। আর তোমরা তো ফর্মুলার সঙ্গে একটা পরিচিত, M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2, তাই না? এই ফরম্যাটটাই ফেলে দাও। x+1 দিনে x-1 জন পুরুষদের কাজ করা এবং x+2 পুরুষদের x-1 দিনে করা কাজটির অনুপাত কত? 9:10। অর্থাৎ এই পাটে এরা এত দিনে 9 কাজ করলে এই পাটে এরা এত দিনে 10 কাজ করেছে। তাহলে x এর মান কত ফাইন্ড করতে হবে। আমরা কি করব, কতজন পুরুষ ফার্স্ট কন্ডিশনে, x-1 জন পুরুষ এতজন কতদিন কাজ করেছে, x+1 দিন কাজ করেছে, কত অংশ কাজ করেছে অনুপাতের দিক থেকে 9 অংশ ইকুয়াল। পরের পাটে x+2 জন পুরুষ এতজন পুরুষ কতদিন কাজ করেছে, x-1 দিন কাজ করেছে, কত অংশ কাজ করলো, 10 অংশ। এবার সিম্পল কাটাকাটি করে দাও, x-1 কমন পার্ট কেটে গেল, তাহলে ক্রস মাল্টিপ্লাই 10 গুণ x+1, তাহলে 10x প্লাস 10 ইকুয়াল 9 সঙ্গে x+2 গুণ করবে, তাহলে 9x প্লাস 9 2 18। 10x থেকে 9x বাদ দাও, x ইকুয়াল 18 থেকে যদি 10 বাদ দাও তাহলে কত থাকে, 8। তাহলে সিম্পল x এর মান কত বেরিয়ে আসলো, 8। আর x এর মানই আমাদের বের করতে বলেছে, তাহলে x এর মানই বেরিয়ে আসলো সিম্পল ওয়েতে। তাহলে এইগুলো জাস্ট সিম্পল একটু ভেরিয়েশন, যেটা তুমি আগে পরেও শিখে এসছো, কিন্তু কোশ্চেনে এভাবে টার্মেটোলজিটা ইউজ করে দিয়ে তোমাকে ফাইন্ড করতে বলবে। কিন্তু ওই একটাই কথা, ঘাবড়ালে চলবে না। প্রস্তুতি বাইরে থেকে মনে করে যেতে হবে যে হ্যাঁ আমি এমনভাবে প্রস্তুত, আপনি দিন আমাকে কোশ্চেন, কি কোশ্চেন দেবেন, যেটা আমি পারবো না সেটা পরীক্ষার হলে বাকিরাও করে উঠতে পারবে না। কারণ আমি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে এসেছি, সবাই এরকম প্রিপারেশন নিয়ে নাও আসতে পারে। এরকম যদি আগের থেকে এক্সপার্টভাবে চিন্তাভাবনা এবং নিজের প্রতি ভরসা প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে গিয়ে বসো, দিক না যে প্রশ্ন দিক সাবজেক্টে, কমান্ড তোমার এরকম থাকতে হবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5। 3 জন লোক একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা কাজ শুরু করার 2 দিন পর তাদের সঙ্গে যোগ দেন আরও 3 জন। কতদিন পর? 2 দিন পর। বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে? এবার এই ধরনের কোশ্চেনগুলো অনেক ছেলে মেয়ে কী করে, এই বাকি কাজ এটা মাঝখানে প্লাস দিয়ে দুটো টার্ম ইউজ করে দেয়, কিন্তু ওটা করলে চলবে না। আমার বাকি কাজের দিন সংখ্যা বের করতে হবে, আমি ডাইরেক্ট বাকি কাজে ঢুকবো। কি করে? 3 জন লোক একটি কাজ 6 দিনে করলে শেষ হয়ে গেল কাজটা, কিন্তু 6 দিন পর্যন্ত 3 জন লোকই কাজ করেনি। কি করেছে? তারা কাজ শুরু করে 2 দিন পর
তার মানে কি 3 জন লোক 2 দিন পর্যন্ত কাজ করেছে, তাহলে 3 জন লোক কত দিনে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারে? 6 দিনে। 2 দিন করেছে 3 জন, কয় দিনের কাজ বাকি? 4 দিনের কাজ বাকি। তাহলে 3 জন লোক যদি আর 4 দিন কাজটা করতো, এই কাজটা শেষ হয়ে যেত। তাহলে 3 জন লোকের এই 4 দিন করা কাজ বাকি রয়েছে, তাই তো? এবার কি হয়েছে, এই কাজটা কারা এসছে? 3 জনের সঙ্গে আরও 3 জন অ্যাড হয়েছে। তার মানে এখন কতজন কাজ করছে? 3 জন আগে ছিল, এখন আরও 3 জন, 6 জন। তাহলে এখন কাজ করছে 6 জন। তাহলে এই 6 জন মিলে এখন কত দিন কাজটা করবে? সিম্পল হিসাব। তাহলে 6 দিয়ে কেটে দাও, 3 4 12কে দুবার, তাহলে দিন ইকুয়াল টু কত আসলো? 2। সিম্পল হিসাব, এইটুকুতে তোমার উত্তর চলে আসবে। এইটুকুই তোমার ক্যালকুলেশন। এর জন্য তুমি ফর্মুলা খোঁজো, তারপরে পরীক্ষার হলে আরে ফর্মুলাটা কি যেন ভেবেছিলাম মুখস্থ করবে। ফর্মুলা না ভাই, বেসিক ওয়েতে এগো, বেসিক জিনিস যেগুলো কনসেপ্ট, একেই বলে কনসেপ্ট, যেটা তুমি মাথায় রাখবে সেটা দিয়ে তুমি ইমপ্লিমেন্ট করে আসবে কয়েক সেকেন্ডে। কোশ্চেন নাম্বার 6, যদি 4 জন পুরুষ বা 6 জন মহিলা দিনে 7 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করতে পারে, 10 জন পুরুষ এবং 3 জন মহিলা একসাথে 8 ঘন্টা কাজ করে দ্বিগুণ বড় একটি কাজ শেষ করতে কতদিন লাগবে? এই ধরনের কোশ্চেনগুলোর জন্য ফর্মুলা ভুরি ভুরি। তুমি কত ফর্মুলা মুখস্থ করবে, আর তোমার ওই ফর্মুলা মুখস্থ করা দেখে এক্সামিনার কতবার করে ঘোরাবে প্রশ্ন। হ্যাঁ, ফর্মুলার পেছনে ছুটো না, তাহলে কিন্তু তোমার বয়সের পেছনে তোমার নিজেকেই ছুটতে হবে, যে শুধু বয়স বেড়ে যাচ্ছে। ফর্মুলা দিয়ে এই বর্তমান মানে 2022-এ এসেও ওই স্ট্র্যাটেজি আর কাজ হবে না। কিছু জিনিস, অনেক জিনিস রেয়ারলি কমন, সেগুলো চলে, কিন্তু সবাই ওই ফর্মুলার উপরে বেস করে কিন্তু পরীক্ষায় সাকসেস পায় না। এই সামান্য বা আছে, বা অর, এসবের জন্য প্লাস দেবে, অ্যান্ড থাকলো এসবের জন্য গুণ দেবে, ওই দিয়েই যাবে। তারপরে দেখবে যে সামান্য একটু টুইস্ট করে দিল এই ভিতরে, দেখছো যে মিলছে না, উত্তরও আসছে না, ভুলভাল উত্তর আসছে। এসবের ফাঁদে পড়ো না। দেখো, 4 জন পুরুষ বা 6 জন মহিলা, আমি যদি দেখি 4 জন পুরুষ ইকুয়াল টু 6 জন মহিলা, সিম্পল দেখো যে 3টে লাইনে যদি উত্তর আসে একদম সহজ সরলভাবে, তুমি কেন ওই ফর্মুলা 30 বছর ধরে মুখস্থ করতে যাবে, তাই না? এবার তারপরেও ধরো তুমি কাউকে শেখাতে গেলে, তোমার কোনো জুনিয়র কাউকে, যে দাদা এটা একটু আমাকে দেখিয়ে দাও না, আমি আশপাশেরই, সে শুরু করছে, তাকে বোঝাতে যাবে, তুমি তাকে কোনো কিছু দিতেই পারছো না, বোঝাতেই পারছো না, তুমি ডাইরেক্ট ফর্মুলা বুঝিয়ে দিলে, সেই ছেলেটাও তোমাকে দেখে কী ভাববে? আরে দাদা কী শেখাচ্ছে, শুধু ফর্মুলা মুখস্থ করিয়ে দিচ্ছে, আমাকে কিছু বোঝাতেই পারলো না। তো এই জিনিসগুলো কেন হবে? তুমি জিনিসটা প্রপারলি শেখাবে, দেখবে যে হ্যাঁ সারা জীবন মাথায় গেঁথে থাকবে এসব কনসেপ্ট। তাহলে 2 দিয়ে কাটো, 2 2 4, 3 2 6। এবার এখান থেকে আর একটাও লাইন জেনারেট করতে হয় না। কীরকম? ডাব্লুর মান হচ্ছে ডাব্লুর মান হচ্ছে 2, এম এর মান হচ্ছে 3। এটার সারা জীবন মাথায় রাখবে। কি দেখালাম? ডাব্লুর মান হচ্ছে 2, এম এর মান হচ্ছে 3, অর্থাৎ এদের এফিসিয়েন্সি। প্রত্যেকটা পুরুষ 3টে করে করছে, প্রত্যেকটা মহিলা 2টো করে করছে। কি করছে? কাজ করছে। আর তুমি কি করছো? ফোন নিয়ে ঘাটাঘাটি করে যাচ্ছ, এটাও তোমার একটা কাজ। তাহলে দেখো টোটাল কাজ আমার দরকার, 4 জন পুরুষ যদি 7 ঘন্টা কাজ করে 12 দিন পর্যন্ত, তাহলে 4 ইন্টু পুরুষ কত করে করছে? 3 করে, ইন্টু কত ঘন্টা? 7 ঘন্টা, ইন্টু কত দিন? 12 দিন। এটা হচ্ছে টোটাল কাজ। কিন্তু এই কাজের দ্বিগুণ কাজ করাতে হবে, বলে দেওয়া আছে না দ্বিগুণ, তাহলে গুণ 2 করে দাও। তাহলে এটা গেল ইকুয়াল, এই কাজটা কারা করবে? 3 জন মহিলা আর 10 জন পুরুষ। আচ্ছা, একজন পুরুষ 3টে করে করতে পারে, 10 জন পুরুষ 3 10 30টা করবে, যোগ 3 জন মহিলা, একজন মহিলা 2টো করে করছে, তাহলে 3 জন মহিলা 6টা করে করবে, তাহলে 30 আর 6 টোটাল গ্রুপটা 36টা করে করছে।
তাহলে 36 গুণ কত ঘন্টা, 8 ঘন্টা করে কাজ করছে। 8 ঘন্টা করে কত দিন পর্যন্ত কাজটি করবে এই দিনটা বের করতে হবে। এবার সিম্পল কাটাকাটি করো। দেখো ভাই, এইটুকু সাজানো তুমি একবারে বুঝে যাওয়ার পরে না সারা জীবনেও ভুলবে না। এটা ছোট্ট একটা লজিক্যাল কনসেপ্ট। তাহলে কাটাকাটি করো। 12 3 12 36, 36 একবারে কাটলো। তারপরে 4 2 8, 8 একবারে কাটলো। দিন ইকুয়াল টু কত পড়ে থাকছে, 7। দিন ইকুয়াল টু কত পড়ে থাকলো, 7। কাটাকাটি তো শুধুমাত্র 7ই হলো না, তাহলে অপশন নাম্বার সি। এর ভেরিয়েশন, এই ধরনের কোশ্চেনের ভেরিয়েশন প্রচুর আছে, যেটা নেক্সট বলে নয়, মানে আমাদের পুরোপুরি লজিক্যাল, যেখানে ফর্মুলা বেসড কাজ হয় না। একমাত্র পরীক্ষার হলে শ্যাট করে যখন দেবে না পরীক্ষায় নিউ স্ট্র্যাটেজি বেসড কোশ্চেন, সেখানে বুঝতে পারবে যে ফর্মুলার পেছনে ছুটে আমি কি করলাম, এখন আমি কি করব। কোশ্চেন নাম্বার 7, নির্ধারিত তারিখের আগে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলে বিলের পরিমাণ 4% হ্রাস পাবে। নির্ধারিত তারিখের আগে বিল পরিশোধ করে একজন ব্যক্তি 13 টাকা হ্রাস পেয়েছে, তার বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা ছিল ফাইন্ড করতে হবে। এগুলো হচ্ছে কমন একটা টাইপ, মানে বিশেষ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কমন একটা টাইপ। 4% হ্রাস পাবে টোটাল যা বিল। দেখবে তোমার বাড়িতে যদি ইলেকট্রিসিটি বিল পাঠায়, একটা ডেট দেওয়া থাকে যে এই ডেটের আগে যদি টোটাল অ্যামাউন্টটা তুমি পে করতে চাও 1% রিবেট লেখা থাকে, 1%। কিন্তু এ তো 4% দিচ্ছে। আমাদের স্টেটে এটা হয়ে ওঠেনি এখনও যে 4% সে সাবসিডি দেবে, রিবেট দেবে। তো 4%-এর ভগ্নাংশ ভ্যালু যেটা কত পাই, 1/, কত পাবো, 1/25। অর্থাৎ 25 টাকায় 1 টাকা আমি রিবেট পাচ্ছি বা ছাড় পাচ্ছি বা আমার হ্রাস পাচ্ছে। কিন্তু 1 টাকা নয়, হ্রাস অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছে দেখো, এক্ষেত্রে দেওয়া আছে না 13 টাকা, হ্রাস 13 টাকা পেয়েছে। 1-এর থেকে কত গুণ বেশি, 13 গুণ বেশি। তাহলে 25-এর সঙ্গে আমি 13 গুণ বাড়িয়ে দেব। 5 13 65, 5 হাতে 6, 13 2 26, 6 32। তাহলে 325 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর একবারেই। এবার দেখো 1/25, আমি এখানে 25 হচ্ছে আমার টোটাল বিলের পরিমাণ, আমি 25 দিয়ে জাজ করতে পারতাম, কিন্তু প্রত্যেকটা অপশনই 25-এরই মাল্টিপল। তাহলে সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনে যেতেই হবে, তাহলে আমার কম্প্যারিজন করেই দিতে হচ্ছে। আরেকটা কথা, যে যখনই আমি দেখছি যে এর থেকে এ 13 গুণ বেশি, তাহলে আমি দেখব যে কোন অপশনটা 13 দ্বারা কাটা যাচ্ছে, কারণ 13 একটা মৌলিক সংখ্যা। তাহলে 25 নয়, তখন আমার স্ট্র্যাটেজি কী হবে, যদি অপশানই হিট করতে হয় তাহলে 13 দ্বারা চেক করতে হবে যে অপশনটা 13 দিয়ে কাটছে কিনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8, যদি একটি চিহ্নিত মূল্যে 30% ডিসকাউন্ট সহ বিক্রয় মূল্যের পার্থক্য এবং 20% এবং 10%-এর পরপর দুটি ডিসকাউন্ট হয় 72 টাকা, তাহলে চিহ্নিত মূল্য কত, মানে এমআরপিটা বের করতে হবে। দেখো এর অর্থ কি, একটা দ্রব্য 30% ডিসকাউন্টে বিক্রি করা হলো, সেই দ্রব্যটাই আমি কি করলাম, এক্ষেত্রে সিঙ্গেল একটা ডিসকাউন্ট দিলাম 30%, আরেকজনকে কি করলাম, আমি 30%ই ডিসকাউন্ট দিলাম, কিন্তু কি হিসাবে, 20% 10% 30, মানে 20% দেওয়ার পরে যে টাকাটা আসলো সেই টাকার উপরে গিয়ে আবার আমি 10% ডিসকাউন্ট দিলাম। আলটিমেটলি এই কথাটা বলেছে। দেওয়ার পরে এই দুটো ডিসকাউন্টের ভিতরে পার্থক্য কত টাকার এসছে, 72 টাকা। এবার আমাকে তাহলে মুদ্রিত মূল্য বা এমআরপিটা বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, যদি 20% আর 10%, এখানে তো ফার্স্ট টাইম আমি 30% দিয়েছি, কিন্তু এই 20% আর 10% একটা ফর্মুলা জানো না, a + b - ab/100, এই ফর্মুলাটার সঙ্গে তো সবাই পরিচিত। তাহলে a মানে 20% ডিসকাউন্ট দিচ্ছে, b মানে 10% ডিসকাউন্ট দিচ্ছে, -20 গুণ 10 বাই হচ্ছে 100, তাহলে 0 সঙ্গে 0 0 কাটো, তাহলে 20 10 30 থেকে 2 বাদ মানে 28%। তাহলে এক্ষেত্রে 20 10 মিলে 28% ডিসকাউন্ট দিল।
তাহলে এক্ষেত্রে 28% ডিসকাউন্ট দিল। এই পার্সেন্টেজের দিক থেকে 30 আর 28 ডিফারেন্স কত? 2%। তাহলে 2%-এর মান এক্ষেত্রে কত টাকা অ্যাকচুয়াল? 72 টাকা। তাহলে 1% বা 1%-এর দরকার নেই, 100% কত গুণ বেশি? 2% থেকে 50 গুণ বেশি। তাহলে 72-এর সঙ্গে 50 গুণ বাড়িয়ে দাও, 0, 5 2 10, 10 0, হাতে 1, 5 সাথে 35 আর 1 36, 3600 টাকা। অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার চলে আসবে যে এমআরপি বা মুদ্রিত মূল্য কত টাকা আসবে? 3600 টাকা। এবার এইটা যখনই ফর্মুলা আসলো তুমি বলতেই পারো যে দাদা এটা কি হলো? এতদিন ধরে এতক্ষণ ধরে পুরো ক্লাসটাতে বড় বড় বাতেলা দিয়ে আসলেন যে ফর্মুলা ফ্রি, আবার এখানে ফর্মুলাই ইউজ করে দিলেন। তো এই ছোট্ট জিনিসগুলোতে বলেছি না যে হ্যাঁ দু একটা জায়গায় ফর্মুলা ইউজ হবে, কিন্তু সব ধরে ধরে নয়। এবার এইখানে ফর্মুলাটা ইউজ করা মানে কি? আমি ভার্বালি করতে হবে। 20 আর 10 30 বিয়োগ হচ্ছে 2, মানে 28% হচ্ছে। ভার্বালি এটা মাথায় রাখতে হবে। এবার ভার্বালি যদি না করো তুমি ফ্র্যাকশন বেজে যাবো, কোনো অসুবিধা নেই। আমি আসি তো ফর্মুলা ফ্রি ছাড়া। 20% মানে ভগ্নাংশ ভ্যালু কত? 1/5, 5 টাকার জিনিসটা 4 টাকায় বিক্রি। আর 10% ডিসকাউন্ট মানে 1/10, 10 টাকার জিনিসটা 9 টাকায় বিক্রি। তাহলে তুমি ভাবো 5 10-এ 50 টাকার জিনিসটা 4 9 36 টাকায় বিক্রি হচ্ছে। 50 টাকার জিনিসটা 36 টাকায় বিক্রি, কত টাকা কম? 14 টাকা কম। এবার আমাকে এটা আউট অফ 100 বলতে হবে। এখানে 50, একে যদি দ্বিগুণ করে দাও, 50 2 100 হয়ে গেল। এখানেও দ্বিগুণ করে দাও, তাহলে 14 2 28, তাহলে 28% ডিসকাউন্ট। তাহলে সিম্পল এতটা স্টেপ বা এই কটা স্টেপ তোমার করতে হয় না, এটাও করতে হয় না। এবার এটা করতে গিয়ে তুমি এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি। এটা হচ্ছে সিম্পল আমার কনসেপ্টের উপরে, আর এটা ফর্মুলার উপরে। এবার এইটা ফর্মুলা মানে কি? এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি এটা ভার্বালি মাথায় নিয়ে যে হ্যাঁ 30%, এটা 20 আর 10 মিলে যদি ভেঙে ভেঙে আমি ডিসকাউন্ট দিই তাহলে 28% হচ্ছে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। চিহ্নিত মূল্যের 3/4 ভাগে একটি নিবন্ধ বিক্রি করলে 25% লাভ হচ্ছে। চিহ্নিত মূল্য এবং খরচ মূল্যের অনুপাত কত? খরচ মূল্য মানে কি? আমার পকেট থেকে যেটা যাচ্ছে, তার মানে আমার ক্রয় মূল্য, কস্ট প্রাইস, বা কি বলে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, খরচ মূল্য একই ব্যাপার। এক্ষেত্রে তোমাকে ছোট্ট একটা জিনিস ভাবাবো, যদি ওই জিনিসটা ভাবতে পারো এই কোশ্চেনগুলো 5 সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসে। কোন জিনিসটা দাদা? দেখো, চিহ্নিত মূল্যের 3/4 ভাগে একটি নিবন্ধ বিক্রি করলে, বিক্রি করছে চিহ্নিত মূল্যের 3/4 ভাগে, মানে 4 টাকা যদি আমার এমআরপি হয়, আমি বিক্রি কততে করলাম? 3 টাকায়, তাই তো? 4 টাকা যদি আমার এমআরপি হয়, আমি বিক্রি করছি 3 টাকায়। তাহলে আমি ক টাকা কমে বিক্রি করছি এমআরপির থেকে? 1 টাকা। 1 টাকা কমে বিক্রি করছি, আমার এমআরপি কত টাকা? 4 টাকা। তাহলে 4 টাকার উপরে 1 টাকা আমি কম বিক্রি করছি। আর কম বিক্রি করা মানে কি? আমি ছাড় দিচ্ছি। তাহলে 4 টাকার উপরে যদি 1 টাকা আমি ছাড় দিই, তাহলে 1/4 মানে কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে? 25% ডিসকাউন্টে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট কত পেলে? 25%। ব্যাস। আর প্রফিট পার্সেন্ট তো এটা পেয়েই আছো। সিম্পল, তুমি ডাইরেক্ট রেশিওটা পেয়ে যাবে। কিসের? এমআরপি। এমআরপি অনুপাত সিপি। এমআরপির রেশিও কি? আমি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছি? 25%। তাহলে 25% লাভ মানে আউট অফ 100 এর সঙ্গে প্লাস করে দাও, তাহলে 125 টাকা আমার এমআরপি। আর ক্রয় মূল্যর ক্ষেত্রে আমি কি করেছি? কত টাকা ডিসকাউন্টে বিক্রি করেছি? 25%। তাহলে ডিসকাউন্ট মানে এই টাকাটা আমি পাইনি, তাহলে 100 থেকে 25 বাদ চলে গেল, তাহলে কত আসলো? 75। সিম্পল রেশিও করো এবার। 25 দিয়ে 5 25-এ 125, 25 দিয়ে 3 25-এ 75, 5:3। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের উত্তর। এই সিম্পল ওই ফার্স্ট লাইন থেকে 3/4 ভাগে যেটা বিক্রি করছে, এখান থেকে যদি তুমি ডিসকাউন্ট পার্সেন্টটা লজিক্যালি বুঝে নিয়ে বের করে ফেলতে পারো, তাহলে কোশ্চেনটাই তোমার ভার্বালি হয়ে যাবে। আদারওয়াইজ তোমার ওই এমআরপি অনুপাত এসপি অনুপাত সিপি পুরোটাই সাজাতে হবে। সেক্ষেত্রে টাইমটা ওই 10-20 সেকেন্ড এক্সট্রা যাবে। কোশ্চেন 10।
1250 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করলে খরচ মূল্যের উপর 25% লাভ হয়। কোন মূল্যে নিবন্ধটি বিক্রি করা উচিত যাতে বিক্রয় মূল্যের 25% ক্ষতি হয়? আমি এই কোশ্চেনটা তোমাকে করতে বলছি, তুমি করো, পজ করে নিয়ে উত্তরটা বলো। কি উত্তরটা 750 এসছে তো? শুধু তোমার ভুল নয়, ম্যাক্সিমাম ছেলে মেয়েকে তুমি একটা স্ক্রিনশট তুলে নিয়ে এই কোশ্চেনটাই কাউকে দেবে, সেও এই 750ই সরাসরি আগে করার চেষ্টা করবে। স্ক্রিনশট এই ফ্রেশ অবস্থায় তুলে নিয়ে চেষ্টা করো, ছড়াবে, দেখবে আগে এই 750টাই মার্কিং করবে। কিন্তু সম্পূর্ণ তো ভুল। এবার তুমিও পরীক্ষার হলে মার্কিং করে দিয়ে বেরিয়ে আসলে, হ্যাঁ ব্যাস আমি ম্যাথে এতগুলো করে এসেছি, একদম পুরো ফুল কারেক্ট। কিন্তু কোথায় কারেক্ট হলো দেখো, ভালো করে বুঝে নাও। আমার ক্রয় মূল্য জানি না, আমি ক্রয় মূল্য ভেবে নিলাম 100 টাকা। প্রথমে আমি 25% লাভে বিক্রি করেছি। 100 টাকার জিনিস যদি আমি 25% লাভে বিক্রি করি তাহলে 125 টাকা আমার বিক্রয় মূল্য। তারপরের কন্ডিশনে আমার কি বলেছে, এটা খরচ মূল্যের উপরে 25% লাভ, মানে কি আমার ক্রয় মূল্যের উপরে 25% লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা ছিল, 125 করে দিলাম। কিন্তু এটা কি বলেছে, কোন মূল্যে নিবন্ধটি বিক্রি করা উচিত যাতে বিক্রয় মূল্যের উপরে আমার 25% ক্ষতি হয়। তাহলে 25% ক্ষতিটা আমার বিক্রয় মূল্যের উপরে হবে, সেটা বের করতে বলেছে। তাহলে 25% ক্ষতি মানে কি 1/4, 4 টাকায় 1 টাকা ক্ষতি হবে। কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে 4 টাকাটা আমার কি বিক্রয় মূল্য। এই যে 25% ক্ষতি, আমার 4 টাকার উপরে 1 টাকা ক্ষতি হবে। তার মানে কি আমি 4 টাকায় দ্রব্যটা বিক্রি করব, দ্রব্যটা 4 টাকায় বিক্রি করে 1 টাকা আমি লস করব। তাহলে 4 টাকায় তুমি দ্রব্যটা বিক্রি করলে 1 টাকা তোমার ক্ষতি হয়ে গেল। তাহলে ক টাকায় তোমার কেনা ছিল? 5 টাকায়। 5 টাকায় যদি তোমার দ্রব্যটা কেনা থাকে, 5 টাকার জিনিসটা তুমি 4 টাকায় বিক্রি করে তবে গিয়ে 1 টাকা লস হলো। তাহলে এই সিম্পল যে লাস্ট পজিশনে গিয়ে টুইস্ট, এটা কিন্তু তোমাকে মেরে ফেলবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে না মারলেও বাইরে মেরে ফেলবে যখন রেজাল্ট আউট হবে। তাহলে এটা তুমি ক্রয় মূল্যের উপরে বের করে নাও। তাহলে ক্ষতিটা যদি ক্রয় মূল্যের উপরে আমরা বের করি, 1 টাকা ক্ষতি কত টাকার উপরে? 5 টাকার উপরে। তাহলে 1/5 মানে কত পার্সেন্ট? 20%। তাহলে আলটিমেটলি আমাকে কত পার্সেন্ট লস বের করতে হবে? বিক্রয় মূল্যের উপরে 25% ক্ষতি না, তাহলে ক্রয় মূল্যের উপরে 20% লস। তাহলে এক্ষেত্রে আমাকে 20% লসের ভ্যালু বের করতে হবে। তাহলে 100 টাকার জিনিসটা 20% লস মানে 80 টাকায় আমি বিক্রি করব এখন, তাই তো? এবার তুমি ভাবো, এক্ষেত্রে আমার কত টাকায় বিক্রি করেছিলাম? 1250 টাকায়, 10 গুণ বেশি। তাহলে 80-র সঙ্গে 10 গুণ বাড়িয়ে দাও, তাহলে কত টাকা আসবে? 800 টাকা। সিম্পল, অপশন নাম্বার সি উত্তর। আর দেখো, পরীক্ষার হলেও না যেটা ওই হুটোপাটায় ফ্লো অনুযায়ী, ভাষা অনুযায়ী এগিয়ে যাবে, যে উত্তরটা আসবে সেটা ওই অপশন এতেই থাকবে, সেটা ওই অপশন এতেই থাকবে, যাতে তুমি হুটোপাটায় বাকি অপশনের দিকে কেন আর তাকাবে। অপশন এতেই তোমার উত্তর মার্কিং করে দিলে। এরকম পজিশনে দেখা গেল বিতে বা সিতে বা ডিতে গিয়ে তোমার সঠিক উত্তরটা থাকলো, কিন্তু ওই ভুল উত্তরটা প্রথমেই থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 11। একজন লোক একটি ঘোড়া কিনে 10% লাভে বিক্রি করেছিল। তিনি যদি ঘোড়াটি 20% কম দামে কিনে 100 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 40% লাভ হতো। ঘোড়ার সিপি কত টাকা ফাইন্ড করতে হবে? দেখো, তাহলে সিপি ফাইন্ড করতে হবে। সিপি মনে করো 100 টাকা। এই কোশ্চেনগুলো আমি ম্যাক্সিমাম সেটে তোমাদের ফ্রি ক্লাসেই কেন রাখার চেষ্টা করি, যাতে তোমরা একদম এই টাইপগুলো ভুলে না যাও, রিকলটা থাকে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইপ। 10% লাভে বিক্রি করেছে। 100 টাকার জিনিসটা যদি 10% লাভে বিক্রি করে, এপাশে লিখি 10% লাভে বিক্রি করে, তার মানে কি বিক্রি আমি 110 টাকায় করছি। এবার পরের দিন আবার ঘোড়া কিনতে গেলাম, গিয়ে দেখলাম
যে আমি ঘোড়াটি 20% কম দামে কিনতে পাচ্ছি। এই 100 টাকার ঘোড়াটাই যদি আমি 20% কম দামে কিনি, এখন আমি 80 টাকায় কিনতে পাচ্ছি, তাহলে এখন আমার ক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। এবার 80 টাকায় কিনে নিয়ে এসে এখন আমি ঘোড়াটি 40% লাভে বিক্রি করছি। তাহলে 80-র উপরে যদি আমি 40% লাভ নেই, তার মানে চারটে 32 টাকা লাভ নিচ্ছি, তাহলে বিক্রি কত টাকায় করছি? 112 টাকায়। তাহলে এখন আমি এই 80 টাকার ঘোড়াটি 40% লাভে মানে 112 টাকায় বিক্রি করছি। আগে 110 টাকায় বিক্রি করতাম, এখন 112, 2 টাকা বেশিতে বিক্রি করছি। কোশ্চেন অনুযায়ী 100 টাকা বেশিতে, 50 গুণ বেশি। তাহলে যেটা আমি 100 ধরেছিলাম ক্রয় মূল্য, 50 গুণ বাড়িয়ে দাও, 5000 টাকা আমার কি হয়ে যাবে? ঘোড়াটার ক্রয় মূল্য। অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 12। একটি নির্দিষ্ট রাশি 4% বার্ষিক সুদের হারে 3 গুণ হয়ে যায়, কোন হারে তা 6 গুণ হবে? এই সামান্য এই সিঙ্গেল লাইনের কোশ্চেনের জন্য ফর্মুলা মানে কি? শর্টকাট বলতে সূত্র। দেখো, সুদের হারে 3 গুণ হয়ে যায়। 3 গুণ হয়ে যায় মানে কি? আমার আসল প্রিন্সিপাল থেকে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যামাউন্ট, সুদ আসল হয়ে যাচ্ছে। 3 গুণ হচ্ছে মানে আমার যদি আসল 1 টাকা হয়, 3 গুণ মানে 3 টাকা হচ্ছে। তাহলে 1 টাকা 3 টাকা হচ্ছে। বাড়তি যে 2 টাকাটা, এটা কি? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সরল সুদ। তাহলে এই 2 টাকা হচ্ছে কত পার্সেন্টে? 4%। 2 টাকা হচ্ছে 4%। কত গুণ বেশি? 2 গুণ বেশি, তাই তো? 2 গুণ বেশি। আমাকে কি বলেছে? কোন হারে তা 6 গুণ হবে। এই 1 টাকাটাই 6 গুণ হবে। 3 গুণ ছিল, এখন 6 গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে আমার আসল সরল সুদ কত? 1 টাকা আসল, 6 টাকা সুদ আসল, তাহলে 5 টাকা। তাহলে 5-এর সঙ্গে আমি কি করব? এক্ষেত্রে 2 গুণ হয়েছে, 2 গুণ করে দেবো, তাহলে 10%। এক্ষেত্রে 2 গুণ 2 হয়ে 4% এসছে, তাহলে এক্ষেত্রেও 5-এর সঙ্গে 2 গুণ হয়ে কত আসবে? 10% আসবে। সিম্পল হিসাব। তাহলে 10% অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের। এই কোশ্চেনের সহজ সরল উত্তর। আর তুমি ফর্মুলা মাথায় করবে, মুখস্থ করবে, এটাই টাইমের সঙ্গেও কম্পেয়ার থাকবে। এক্ষেত্রে পার্সেন্টেজ রয়েছে, আরেকটা ফরম্যাট থাকবে টাইমের সঙ্গে কম্পেয়ার। একই ডাটা, একই তথ্য, শুধু পার্সেন্টেজটা তুলে দিয়ে টাইম করে দিল। কিন্তু তাই বলে সূত্র চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের কিন্তু প্রসেস চেঞ্জ হবে না। শুধুমাত্র সিম্পল ওয়েতে মাথায় রাখবে 1 টাকা 3 টাকা হচ্ছে সুদ আসল, তাহলে বাদ বাকি মিডিলের যা টাকাটা, এটা হচ্ছে সরল সুদ। নেক্সট কোশ্চেনে আসি। 12-13। কোশ্চেন নাম্বার 13। চক্রবৃদ্ধি সুদের একই হারে একটি যোগফল 2 বছর পর 4500 টাকা এবং 4 বছর পর 6750 টাকা হয়। যোগফল হলো, যোগফল মানে কি? আমার আসল কত? এবার দেখছি যে 2 বছর পর 4500 টাকা হচ্ছে। আমার আসল থেকে 2 বছর পর যদি 4500 টাকা হয়, সেটা কি? সুদ আসল হচ্ছে। তাহলে সুদ আসলই আমার 2 বছর পর হবে 4500 টাকা। অপশন এতে রয়েছে 5000 টাকা যোগফল মানে আসল। হতে পারে কখনো? তাহলে অপশন এ তো আউটই হয়ে গেল। বাদ বাকি 3টে অপশন পড়ে রয়েছে, এর মধ্যে থেকেই বের করে নেব, ঠিক তাই না? তাহলে চলো বের করি। প্রিন্সিপাল এই টাকাটা আমি 2 বছর রাখলাম। 2 বছর রাখলে আমাকে কত দিল? 4500 টাকা। আবার এই টাকাটাই আমি যদি 4 বছর রাখি, কত টাকা দিচ্ছে? 6750 টাকা। এই হচ্ছে সহজ সরল ভাষা, সহজ সরল হিসাব। এখান থেকে এইটুকু 2 বছর, তাহলে এখান থেকে এইটুকু 2 বছর, কারণ পুরোটা হচ্ছে 4 বছর। এইটুকু 2 বছর, এইটুকু আর 2 বছর। যদি এই 2 বছরের অনুপাত করে দিই, তাহলে এইখান থেকেও আমরা এর অনুপাতের সঙ্গে কম্পেয়ার করে আসলটা বের করে নেব। তাহলে 0-র সঙ্গে 0 কাটো, 5 দিয়ে যদি কাটি 90 বার, আর 5 দিয়ে যদি একে কাটি 5-13 65, 5-5 25, 9 দিয়ে কাটি 10 বার, 9-15 135, 5 দিয়ে কাটি 5-2 10, 3-5 15। অনুপাতটা কত আসছে? 2:3 অনুপাতে। তাহলে
এখানে 2 বছরে 2:3 অনুপাতে এসছে, তাহলে এক্ষেত্রেও যেহেতু টাইমটা 2 বছর, তাহলে এক্ষেত্রেও 2:3 অনুপাতেই আসবে। তাহলে 3-এর মান এক্ষেত্রে কত এসছে? 4500। তাহলে 2-এর মান কত আসবে? 3-এর সঙ্গে কত গুণ হয়েছে? 1500 গুণ। তাহলে 2-এর সঙ্গেও 1500 গুণ বেড়ে যাবে। 15 3000 টাকা আমাদের কি হবে? আসল। অপশন নাম্বার বি। ঠিক আছে, বি অপশন আমাদের সঠিক উত্তর। তাহলে এই হচ্ছে সিম্পল হিসাব ছিল, যা রেশিও করে দাও ব্যাস। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 14। 8000 টাকায় 15% হারে 2 বছর 4 মাস বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত? মানে 8000 টাকায় 15% হারে 2 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদটা কত, সেটা আমাদের ফাইন্ড করতে হবে। সিম্পল রেশিওতেই করব। ঠিক আছে, সিম্পল রেশিওতে করবে। এবার এটা নোট ডাউনও করে রাখতে পারো, মাথায়ও রাখতে পারো, যেভাবে খুশি, কিন্তু রেখো, ছুঁড়ে ফেলো না। দেখো 15% রেট, তাহলে 15%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 3/20, অর্থাৎ 20 টাকায় 3 টাকা সুদ, তাহলে সুদ আসল কত টাকা? 23 টাকা। তাহলে আমি যদি প্রিন্সিপাল মানে আসল, প্রিন্সিপাল মানে কি কলেজের প্রিন্সিপাল বা স্কুলের প্রিন্সিপাল, মানে ওই হেডমাস্টার টাইপের ওই প্রিন্সিপাল না। ঠিক আছে, ওই লাইফটা তোমরা কাটিয়ে এসছো, এখন তোমরাই প্রিন্সিপাল হতে যাচ্ছ। চাকরি পাওয়ার পরে তো তোমরাই প্রিন্সিপাল, তোমাদেরও সবাই স্যার স্যার বলবে, আমাদের সাথেও দেখা হবে, আরে স্যার আপনি তো খুব বড় বড় ভাষণ দিয়ে আমাদের এখানে পৌঁছে দিয়েছেন, এখন আমাদেরও স্যার বলতে হবে, তাই না? তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল এক্ষেত্রে। আর অ্যামাউন্ট মানে কি? সুদ আসল, যেখানে আমার সুদটাও আছে আসলটাও আছে। তাহলে সুদ আসল আর হচ্ছে আসল, এদের মধ্যে যদি আমি অনুপাতটা করি, 20 থেকে 23 টাকা হচ্ছে। তাহলে কয় বছর? 2 বছর 4 মাস। আমি 2 বছর পর্যন্ত তো 20 টাকা থেকে 23 টাকা নিচ্ছি, পরের বছরও 20 টাকার থেকে 23 টাকা নিচ্ছি। কিন্তু এটা গেল প্রথম বছর, এটা গেল দ্বিতীয় বছর। কিন্তু তৃতীয় বছর যদি আমি 20:23 নিই, তাহলে কি হবে? আমি 3 বছর কি রেখেছি? রাখিনি তো। আমি কি করেছি? 2 বছর পুরোপুরি নিয়েছি, কিন্তু পরের টার্মে গিয়ে আমি শুধুমাত্র 4 মাসই সুদটা নিয়েছি, 4 মাসের সুদটা নিয়েছি। এবার দেখো, আমি তো 3/20 15%-এর ভগ্নাংশ ভ্যালু পেয়েছি। 4 মাস মানে কত? 4 মাস মানে 3/1 তুমি যদি বছরে দেখো 12 মাসে 1 বছর, তাহলে 12-র উপরে 4 মানে কি? 3/1। তাহলে আমি এই 3/20-র 1/3 নেব, তাহলে 3 কেটে গিয়ে কত পাবো? 1/20। তাহলে 20 টাকায় 1 টাকা সুদ, আমি সুদ আসল 21 টাকা পাচ্ছি। তাহলে 20:21। ঠিক আছে, দ্যাটস ইট। কম্পাউন্ড রেশিও করো। 20 মানে 20-র কিউব, তাহলে কত? 8000। তাহলে 8000ই তো আমার আসল, কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। সুদ আসল এখানে মাল্টিপ্লিকেশন যাই আসুক, আমার ডিফারেন্স যেটা আসবে সেটাই আমার চক্রবৃদ্ধি সুদ চলে আসবে। তাহলে আমি যদি দেখি 23 গুণ 23, 23-এর বর্গ কত? 529, গুণ হচ্ছে এর সঙ্গে 21 করতে হবে। তাহলে 529 দুয়ে 1000, 29 দুয়ে 58, 0, আর এর সঙ্গে হচ্ছে 529 অ্যাড করতে হবে। তাহলে কত পাবো? 90, 5 5 10 আর 1 11, 1 হাতে 1 10 আর 1 11। তাহলে 8000 টাকা যদি আসল হয়, আমার সুদ আসল কত টাকা পাবো? 11109 টাকা। তাহলে 8 আর 3 11, 3109 টাকা আমার কি? সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটাই হচ্ছে আমাদের বের করতে বলেছে, 3109 টাকা। অপশন নাম্বার এ। ঠিক আছে, তো রেশিও মানে যে টাইম এরকম মান্থলি বেসিসে চলে আসলো বা হাবিজাবি এক্ষেত্রে চলে আসলো, আমরা রেশিওতে করতে পারবো না, সেটা না। ইমপ্লিকেশনটা জানতে হবে। ইমপ্লিমেন্টেশন আসল, ইমপ্লিমেন্ট পরীক্ষার হলেই করে আসতে হবে, কিন্তু বাইরের থেকে নিয়ে যেতে হবে।
নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন 15। 2 বছরের জন্য একটি নির্দিষ্ট হারের সাথে একটি নির্দিষ্ট টাকার উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 900 এবং 954 টাকা। টাকার অঙ্ক হলো, মানে 2 বছরের সরল সুদ 900 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 954 টাকা। তাহলে আসল কত টাকা সেটা ফাইন্ড করতে হবে। কোনো ফর্মুলা না, প্রয়োজন নেই। দেখো, সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সরল সুদ কি হবে? সমান হবে। প্রত্যেক বছর সরল সুদ যদি সমান হয় তাহলে আমার সরল সুদ 2 বছরে 900 টাকা দিয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। তাহলে সমান যদি হয়, প্রথম বছর আমি 450 টাকা, দ্বিতীয় বছরও আমি 450 টাকা নিয়েছি, তাহলে 450 900 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি হয়েছে? 954 টাকা। তাহলে বাড়তি কত টাকা? 54 টাকা বাড়তি এসছে। বাড়তি কত টাকা এসছে? 54 টাকা এসছে। তাহলে আমার আসল বের করতে হবে, আসল উপরে। তাহলে এই 450 টাকার উপরে 54 টাকা কত পার্সেন্ট সুদ দিয়েছে? তাহলে 54 টাকা সুদ এসছে 450 টাকার উপরে, ইন্টু 100-এ কত? শূন্যর সঙ্গে শূন্য কাটি, 6 9 54, 5 9 45, 5 দিয়ে যদি কাটি 2 বার, 6 2 12% সুদের হার পেয়েছি। তাহলে এখানে আমার আসল যাই থাকুক তার উপরে আমি 12% সরল সুদ নিয়েছি, তবে গিয়ে প্রথম বছর আমি 450 টাকা সরল সুদ পেয়েছি। তাহলে আমার আসল যাই হোক তার উপরে যদি আমি 12% সুদ নিই, সেই সুদটার পরিমাণ কত টাকা আসবে? 450 টাকা। সিম্পল হিসাব। এবার 12 এখান থেকে কেটে দিয়ে ইন্টু 100 করো, বাই হচ্ছে 12 করো। তাহলে এটা যদি কাটি আমি 3 দিয়ে কাটি, 3 15 45 শূন্য, 3 দিয়ে 4 বার, 4 দিয়ে এটাকে কাটবো নাকি এটাকে কাটবো? এটাকে কাটলে 25 গুণ 15 করতে হবে, 25 15 375, এ অপশন। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের উত্তর, 3750 টাকা। বোঝা গেল? এটা একটু ভালো করে দেখে নিও, মানে অনেকটা লং ভিডিওজ হয়ে গেল 15টা কোশ্চেনে, যার কারণে আমি একটু স্পিড রাখলাম। সব থেকে সহজসাধ্য কোশ্চেন, কনসেপ্টটাও বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক, ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখবো। আর 15টা ম্যাথ মানে যথেষ্ট তোমাদের আশা করছি হেল্প হবে। আর অবশ্যই প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস এমনভাবে করো যাতে পরীক্ষার হলে গিয়ে নিজের প্র্যাকটিসের উপরে আফসোস করতে না হয়। ঠিক আছে? আর ওই যে বললাম, মোটিভেশনটা নিজের থেকে আনো, অন্য কাউকে ওই ইনফ্লুয়েন্স করারও চেষ্টা করাতে দিও না ওই সুযোগটা, বা তোমাকে যে আরেকজন এসে বলে দেবে তবে গিয়ে তুমি পড়তে বসবে বা পড়বে, সেই সুযোগটাও কাউকে দিও না। ঠিক আছে? নিজে শিখবে, যেখান থেকে শিখবে সেখান থেকে শিখবে, শেখার জিনিসটা শিখবে, বাকি ওই ইনফ্লুয়েন্স মোটিভেশন এসবের কোনো প্রয়োজন নেই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।